নমস্কার বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আমরা পড়ব সেটা হচ্ছে আমাদের ইলিয়াস লিও টলস্টয়ের। এই গল্পটা খুব সুন্দর একটা গল্প লিও টলস্টয়, এবং লিও টলস্টয়ের বেশ কিছু গ্রন্থাবলী রয়েছে, যেমন দ্য কাসাকাস, ওয়ার অ্যান্ড পিস, আনা করনিনা, কনফেশন, তারপরে হচ্ছে রেজারেকশন ইত্যাদি। ঠিক আছে। ইলিয়াসের এটা রচিত হচ্ছে, ইলিয়াসটি হচ্ছে 1885 খ্রিস্টাব্দে রচিত, এবং এর উৎস হচ্ছে লিও টলস্টয়ের 23 টেলস। 23 মানে 23, 23 টেলস পাঠ্য গল্পটির, এই গল্পটি অনুবাদ। এর তর্জমা করেছেন হচ্ছে মনীন্দ্র দত্ত। আচ্ছা, এবার আমরা গল্পটা যদি পড়ি, দেখুন কি বলছে। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাসকী বাস করত। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। তাহলে এখানে কি দেখতে পেলাম? ইলিয়াসের বিয়ের 1 বছর পরে কিন্তু তার বাবা মারা গেছে, এবং কোথায় বাস করতো সে? উফা প্রদেশে। 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। তার কাছে কি সম্পত্তি ছিল? 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। আমি দুবার করে রিপিট করছি, এই জায়গাগুলো কিন্তু বইতে অবশ্যই দাগাবেন। এই তার যা কিছু বিষয় সম্পত্তি, কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ফলে প্রত্যেক বছর তার অবস্থার উন্নতি হতে লাগে। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো। কত বছর পরিশ্রম করেছিল? প্রশ্ন। 35 বছর। তখন তার সম্পত্তি কি দাঁড়ালো? 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। খুব ইম্পর্টেন্ট জায়গা। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়া দেখাশোনা করে। ভাড়াটে মজুরানীরা দুধ দোয়ে, কুমিশ, মাখন আর পনির তৈরি করে। মোট কথা, ইলিয়াসের তখন খুব বলবোলাও। বলবোলাও মানে তার খুব নাম ডাক। পাশে পাশে সকলেই তাকে ঈর্ষা করে, বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। ঠিক আছে। ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। যে যখনই আসুক কি কি দিতে মানে খেতে দেওয়া হয়? কুমিশ, চা, শরবত আর মাংস সব সময় কিন্তু হাজির। অতিথি এলেই 1টা বা 2টো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। তাহলে তিনি অতিথি আপ্যায়ন কিভাবে করতেন সেই জায়গাটা কিন্তু এখানে আমরা পাচ্ছি। নেক্সট হচ্ছে, ইলিয়াসের কি ছিল? 2 ছেলে ছিল, 1 মেয়ে ছিল। সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তখন তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে উঠল। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো। ফলে ইলিয়াস বাড়ি থেকে তাদের তাড়িয়ে দিল। তাহলে এখানে আমরা 2টো প্রশ্ন পেলাম। একটা কি? একটা হচ্ছে কোন ছেলে তার মারা গেছে, সেটা হচ্ছে বড় ছেলে, সে মারামারি করে মারা গেছে, মারপিটে। এবং কি, ছোট যে ছেলেটি তাকে মানে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কেন? তার বউ বড় ঝগড়াটে ছিল, তাদের কথা মেনে চলতো না, তাই। নেক্সট প্যারায় আসি। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। তাহলে কাকে দিল? ছোট ছেলেকে দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো। তাহলে ইলিয়াসের সম্পত্তিতে কেন টান পড়লো, এর উত্তর কিন্তু আমরা পেলাম। তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মরক লেগে অনেকগুলো মরে গেল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ, খড় পাওয়া গেল না একেবারে। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মরল। তারপর কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে গেল। পরপর সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তার সম্পত্তি ধীরে ধীরে যে কমতে লাগলো, কেন, কারণগুলো কি কি, সেটা পরপর মনে রাখতে হবে। যত তার অবস্থা পড়তে লাগলো, ততই তার শরীরের জোর কমতে লাগলো। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু, সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একদম চরম অবস্থায় নেমে গেল।
আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। তাহলে কিভাবে ইলিয়াস ধীরে ধীরে সর্বহারা হয়ে পড়ল, এ একটা প্রশ্ন। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শামসে মাগি। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে, বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার তখন কেউ নেই। তাহলে এখানে এমন ব্রড প্রশ্ন হিসাবে আমরা দেখতে পাই যে ইলিয়াসের এই অবস্থার কারণ কি, পরপর এবং শর্ট কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, যেমন শেষ পর্যন্ত তার কাছে কি কি বেঁচে রইল বা কি কি সে বিক্রি করে দিয়েছিল ইত্যাদি। এই যে 70 বছর ইলিয়াসে কি হলো, বাধ্য হয়ে পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাবু এগুলো কিন্তু বিক্রি করে দিল। আর শেষ পর্যন্ত তার কাছে কি কি ছিল বোচকাতে, লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। এটা কিন্তু পশমের কোট বিক্রি করে দিয়েছিল, আর লোমের তৈরি কোট কিন্তু তার কাছে ছিল, জায়গাটা যেন গুলিয়ে না যায়। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। তাহলে প্রতিবেশীর নাম কি? মোহাম্মদ শাহ। সে নিজে ধনীও নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে, আর লোকও ভালো। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো। যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। তার মানে এখানে আমরা দুটো ঋতুর বিবরণ পাচ্ছি, একটা গ্রীষ্ম এবং আরেকটা হচ্ছে শীত। গ্রীষ্মকালে কি করতে বলা হচ্ছে? তরমুজের খেতে কাজ করতে বলা হচ্ছে। শীতকালে কি বলা হচ্ছে? গরু ঘোড়াকে খাওয়াতে। শামসে মাগি সেও কি করতে পারবে? ঘটকিগুলোকে দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনের খাওয়া পড়া দেব, এছাড়া যদি আরো কিছু লাগে বলবে, তাও দেব। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী তখন থেকে কি করলো, যে মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতন কাজ করে খেতে লাগলো। প্রথম প্রথম কি হলো, বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সমস্ত কিছু সয়ে গেল। যতটা পারতো কাজ করতে আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহ লাভ হলো। কেন লাভ হলো প্রশ্ন আসতে পারে। কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্য মতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুর্দশা দেখে বা দুরবস্থা দেখে মোহাম্মদ শাহ দুঃখ হতো। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিলেন কে? মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল, কারণ অতিথি এসেছে। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে কি করলো? পাঠিয়ে দিল। অতিথিরা কি করলো? খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিশে হাত দিল। মেঝে কম্বলের উপরে পাতা কুশানে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করছে এবং গল্প করছে। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস কি করছিল? সেই দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল, তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন কি বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? বিশেষত এই যে এক সময় সে এই তল্লাটের সব থেকে ধনী ব্যক্তি ছিল। নাম হচ্ছে ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথিরা কি বলল? নিশ্চয়ই। না শোনবার জো কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। অথচ আজ তার কিচ্ছু নেই। আমার কাছে মজুরের মতন থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দোয়। মোহাম্মদ শাহ কথাগুলো বলছে অতিথিদের। অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করলো, মানে ছি ছি, এরকম অবস্থা হয়ে গেল। ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। একজন উপরে উঠে তো আরেকজন কি হয়? তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। গৃহস্বামী কি বলল, নিশ্চয়ই পারেন। এখানে গৃহস্বামীকে মোহাম্মদ শাহ। তাঁবুর বাইরে তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই, একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে। তাহলে বাবাই বলে কাকে ডাকলো? ইলিয়াসকে ডাকলো মোহাম্মদ শাহ।
ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে কি করলো? নমস্কার করলো, প্রার্থনা করলো। তারপর দরজার পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্তির পাশে বসলো। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথিরা তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনে সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? মানে এটা যেন একটা কাটা গায়ে নুনের ছোড়া দিচ্ছে আর কি। ইলিয়াস কি করলো? হেসে ফেললো। হেসে বলল কি, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই। এই বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারেন। তাহলে প্রশ্ন আসতে পারে, এই বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারেন কোন বিষয় এবং কেন তার স্ত্রীকে বলতে বলা হয়েছিল? কারণ তিনি হচ্ছেন মেয়ে মানুষ, তার মুখেও যা, মানে মনেও যা মুখেও তাই। অতিথিরা তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। তাহলে ঠাকমা বলে কাকে ডাকলো? শামসে মাগিকে। আর ইলিয়াসকে কি ডেকেছিল? বাবাই। পর্দার আড়াল থেকে শামসে মাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি, সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি। আর আজ এখানে আমাদের দ্বিতীয় বছর। তার মানে এখানে আমরা কি বুঝলাম? যে মোহাম্মদ শাহের কাছে রয়েছে, এটা হচ্ছে তাদের দ্বিতীয় বছর। যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতন বেঁচে রয়েছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। এই কথা শুনে কি হলো? অতিথিরা তো অবাক হয়ে গেল, বিস্মিত হলো। গৃহস্বামীও বিস্মিত। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে চেয়ে হাসছে। স্বামীও হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? খুব স্বাভাবিক, কারণ এক সময় যখন টাকা পয়সা ছিল, সমস্ত সম্পত্তি ছিল এবং সেই তল্লাটে সব থেকে বড় ধনী ছিল ইলিয়াস, তখন তাদের সুখ ছিল না। কিন্তু এখন সে সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, এখন কোথা থেকে সুখ আসবে? এই প্রশ্নই আসছে অতিথিদের মনে। এখন কি বলছে? বলছি, যখন ধনী ছিলাম, বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই। দুশ্চিন্তার অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই যাতে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খেটে বেশি খেতে ব্যস্ত। কাদের কথা বলা হচ্ছে? কম খেটে বেশি খেতে ব্যস্ত মজুরদের কথা বলা হচ্ছে। তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের ওপর কড়া নজর রাখি, সেও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়লো। রাতে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুমোবার উপায় নেই, মনে দুশ্চিন্তা, ভেরি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো, ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথাচাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলল এটা এভাবে করা হোক, আমি বললাম অন্যরকম, ফলে ঝগড়া, সেও তো পাপ। তাহলে কোন কোন প্রসঙ্গে এই কথাটা বলা হচ্ছে? সেও তো পাপ কথাটা কিন্তু দুবার দেখতে পাচ্ছি আমরা। একটা কিসের প্রসঙ্গে? যে মজুররা কি করে, তারা হচ্ছে কম খাটে কিন্তু খায় বেশি, এই দিকে নজর রাখতে হয়, কড়া নজর রাখতে হয়, সেটা পাপ মনে করছে শামসে মাগি। এবং তার সাথে সাথে এই যে স্বামীর সাথে যে বাগবিতণ্ডা, ঝগড়া হয়, মনোমালিন্য বা কথায় মিলছে না, এটাও কিন্তু পাপ। তাহলে এই দুটো প্রসঙ্গে কিন্তু এসেছে। কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তা, এক পাপ থেকে আরেক পাপেই দিন কাটতো। সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। আর এখন এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তারও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি। কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই। বাড়িতে এলেই খাবারও কুমিশ পাই।
শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতন সময় আছে। সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। তাহলে কত বছর ধরে? 50 বছর ধরে তারা সুখ খুঁজেছে, কিন্তু পেয়েছে এখন। অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে আমরা কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদেরকে বললাম, আমরা তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। অর্থাৎ কি হয়েছে, যখন এই কথা শুনছে অতিথিরা, তারা তো হাসছে যে এ আবার কি কথা। যখন ইলিয়াস এবং শামসেমাগির কাছে সম্পত্তি ছিল, সমস্ত কিছু ছিল, সেই সময় তো মানুষ খুশি হবে, মানুষ তো চায় সুখ সম্পত্তি, তো মানে সুখ ইকুয়াল টু সম্পত্তি মনে করে নেয়। কিন্তু যখন সে নিঃস্ব, যখন তার কাছে সম্পত্তি নেই, তখন কি করে সে সুখী? তখন যে উত্তরটা দিচ্ছে শামসেমাগি, তাতে তাদের অবাক লাগছে এবং তারা হাসছে, ভাবছে বোধহয় মজা করছে। তখন তারা বলছে যে না, আমরা মজা করছি না, আমরা যেটা বললাম আপনাদের কল্যাণের জন্যই বললাম। তখন মোল্লা বললেন, মোল্লা কে ছিলেন? তাদের মধ্যেই একজন অতিথি ছিলেন, তাই তো? এটা খুব জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা রয়েছে। শুনে অতিথিরা কি হলো, ভাবতে বসলো। মানে তাদের যে চিন্তা ভাবনা অতিথিদের সুখ সম্পর্কে, সেটা আদৌ কতটা সত্যি সেটা নিয়ে তারা এখন চিন্তিত। তাহলে এটা হচ্ছে তর্জমা মনীন্দ্র দত্ত। তাহলে এই ছোট্ট একটা গল্প ইলিয়াস, খুব সুন্দর একটি গল্প। পরবর্তী ক্লাসে আমি এর প্রশ্ন উত্তর অবশ্যই আলোচনা করব। তাহলে এখান থেকে অনেকগুলো ছোট প্রশ্ন দেখলাম, এবং গল্পটা যদি আমরা বুঝি তাহলে যে কোনো ধরনের প্রশ্ন এলে কিন্তু আমরা এর উত্তর করতে পারবো। এবং এর যে উৎস, এগুলো কিন্তু মনে রাখতে হবে যে লিও টলস্টয় 23 টেলস থেকে কিন্তু নেওয়া হয়েছে। আচ্ছা, এবার একটু বলে দিই তাহলে ইলিয়াস চরিত্রটার মধ্যে আমরা কি দেখতে পাই। ইলিয়াস চরিত্রটাকে আমরা দেখতে পাই যে ইলিয়াস খুব কর্তব্যনিষ্ঠ একজন মানুষ, তারপরে সে অতিথি পরায়ণ, তারপরে হচ্ছে পরিশ্রমী, তার মধ্যে একটা বিনয়ী ভাব রয়েছে, মানুষের প্রতি মহানুভবতা রয়েছে, গভীর একটা জীবন দর্শন বোধ তার মধ্যে কিন্তু পাবো। তার সাথে সাথে বলতে পারি আমরা সুব্যবস্থাপক, অর্থাৎ যে সুব্যবস্থা করে ফেলতে পারে, কষ্ট সহিষ্ণু, এই ধরনের বিষয় কিন্তু আমরা ইলিয়াস ক্যারেক্টারটাতে দেখছি। শামসেমাগি চরিত্রে কি দেখছি, সে ভীষণ পরিশ্রমী এবং তার মধ্যে একটা নৈতিক আদর্শ রয়েছে, অর্থাৎ কি উচিত কি উচিত না এই বোধটা তার মধ্যে রয়েছে। সে একজন যোগ্য সহধর্মিণী বলতে পারি তাকে আমরা। তার মধ্যে একটা কষ্ট সহিষ্ণু রয়েছে, কষ্টকে সহ্য করার ক্ষমতা, বা সে নিরলস মানে আপ্রাণ খেটে যেতে পারে, গভীর জীবনবোধ কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাই। তাহলে এই ক্যারেক্টারের জানাটাও কিন্তু খুব প্রয়োজন। আর যদি ইলিয়াস গল্পটি মানে মূলত আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা নীতি কথামূলক গল্প। এখানে করুণ রসের আভাস থাকলেও কি হচ্ছে, শেষ পর্যন্ত যে জীবনের আদর্শ, জীবনের যে জয়গান, সুখ বলতে আদতে কি বোঝানো, মানে কি বোঝা উচিত আমাদের, সেই বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে এখানে টলস্টয় তুলে ধরেছেন, যার তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। তাহলে এই হচ্ছে গল্পটা, আশা করি বোঝা গেছে। যেই যেই লাইনগুলো আমি বললাম, কোথা কোথা থেকে প্রশ্ন আসতে পারে, কিভাবে কিভাবে আসতে পারে, এগুলোও আলোচনা করেছি। নেক্সট দিন আমরা এর সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।